চলো স্টুডেন্ট, আজকে আমরা নিয়ে এসেছি কেমিক্যাল বন্ডিং এবং যেখানকার অনেক ধরনের কোশ্চেন আমরা আজকে দেখব। এই কোশ্চেনগুলো সচরাচর কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো হয় তাতে আমরা দেখতে পাই এবং সেইগুলোকে আমি এক জায়গাতে করে সলিউশন বানিয়েছি। ভিডিও দেখার পর যদি মনে হয় কোশ্চেন সম্পর্কে কোথাও ডাউট আছে, স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা তার সলিউশন বা ডাউট আমরা করে দেবো, ডাউট ক্লিয়ার করে দেবো। আর কি, যদি পড়তে কোথাও আমার মনে হয় যে এটা কি হবে আমি বুঝতে পারছি না, যে কোনো জায়গায় ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, যেখানে আমাদের প্রবলেম হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কল করলে, মানে মেসেজ করলে, কোশ্চেন তুলে পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করব যথাসম্ভব সলিউশন করে দেবো। তাতে করে কি হয় না, সবার কেমিস্ট্রির প্রতি যে ভয় আছে সেই ভয়টা ছেড়ে যায় এবং ভালো করে পড়াশোনা করে। আমরা চাই কেমিস্ট্রির প্রতি সবার ইন্টারেস্ট বাড়ুক, তাতে কেমিস্ট্রি পড়তে যেন সবার ভালো লাগে। দেখো কোশ্চেন নম্বর 16, আমার এখানে কোশ্চেন নম্বর 16, যেখানে আমি দেখতে পাচ্ছি PF SF, প্রত্যেকটা মাঝে বন্ড দেওয়া আছে, CLF FF, বলেছে কম আয়নীয় চরিত্র। কম আয়নীয় চরিত্র কোথায় আছে আমাকে সেটা বলতে হবে। সচরাচর কি হয়, যখন কোনো বন্ড দেওয়া থাকে, আমরা কি জানি, যখন কোনো বন্ড দেওয়া থাকে সেই বন্ডে যে দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি 1.6 তুলনায় বেশি হয়, তখন আমরা বলতে পারি ওই বন্ডটা আয়নীয় বন্ড। কত হতে হবে? দুটো এলিমেন্টের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 1.6 বেশি হতে হবে। কিন্তু আমরা এখানে যে এলিমেন্টের সিরিজ দেখতে পাচ্ছি তাতে অপশান নম্বর ডিতে দুজন ফ্লোরিন অ্যাটম আছে। তার মানে কি দুজনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি 4.0 ডিফারেন্স করলে 0 হয়ে যাবে। তাহলে কম আয়নীয় চরিত্র কখন হবে? আর যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত কম হবে তার আয়নীয় চরিত্র তত কম হবে, অর্থাৎ উল্টো রকম বলতে পারি না, ওটা যৌগটা সমযোজী হবে, আয়নীয় চরিত্র হবে না। অর্থাৎ FF ফ্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স সবচেয়ে কম, তাই ওটি হবে কম আয়নীয় চরিত্রের। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, অনেকগুলো সিরিজ দেওয়া আছে, সিরিজ দিয়ে নিচে আমাদের লেখা আছে সমযোজী প্রকৃতির ক্রম। সমযোজী প্রকৃতির ক্রম আমাদের কোথায় কি হবে না, আমরা কেমিক্যাল বন্ডিং পড়ার সময় একজন সায়েন্টিস্টের নাম পড়েছিলাম যার নাম ছিল ফ্যাজান ছিল একজন সায়েন্টিস্ট। সে ফ্যাজান আমাদেরকে কি বলেছিল না, ফ্যাজান বলেছিল ফ্যাজান একটা কম্পাউন্ড কখন সমযোজী হবে তার কয়েকটা স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্টগুলোর মধ্যে প্রথমের দিকে যে দুটো স্টেটমেন্ট ছিল তার সেইগুলো হলো হাই চার্জ ডেনসিটি অন ক্যাটায়ন, অর্থাৎ আমরা যে সিরিজগুলো বা যে এলিমেন্টগুলোকে নিয়ে, যে কম্পাউন্ডগুলোকে নিয়ে আমরা চুজ করব, তাদের মধ্যে যদি হাই চার্জ ডেনসিটি থাকে। আর একটা কি বলেছি, স্মল সাইজ ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের সাইজ ছোট হতে হবে, ক্যাটায়নের উপর ইলেকট্রন ঘনত্ব বেশি হতে হবে।
এই দুটো যদি আমাদের ঠিকঠাক থাকে তখন আমরা বলতে কি পারবো যে মানে দুটোর মধ্যে কোনো একটা যদি ঠিক থাকে তখন আমরা বলতে পারবো যে কম্পাউন্ডটি সমযোজী প্রকৃতির হয়। ঠিক আছে, আমরা এখানে সিরিজ যেগুলো দেখতে পাচ্ছি দেওয়া আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, লেফট টু রাইট আমরা মুভ করছি পর্যায় সারণী। বাম দিক থেকে ডান দিকে গেলে সচরাচর আমরা জানি সাইজ ছোট হয়। ঠিক সেরকম ভাবে তাহলে স্মল সাইজ ক্যাটায়ন বাম দিক থেকে ডান দিকে গেলে সাইজ ছোট হয়। আর যেহেতু লিথিয়াম থেকে কার্বনের দিকে আমরা যাচ্ছি অ্যানায়নগুলো সমান, তাহলে আমরা বলতে পারি সাইজ ছোট হচ্ছে। আর একটা কি বলতে পারি, আর একটা বলেছে কি না হাই চার্জ ডেনসিটি অন ক্যাটায়ন। দেখো যদি আমরা এগুলোকে ভেঙে দিই তখন কি হবে, লিথিয়ামের উপরে 4+, বেরিলিয়াম 2+, এটা আমরা 3+ বলতে পারি, আর কার্বন হচ্ছে 4+, অর্থাৎ চার্জ ডেনসিটিও বেশি। তার মানে কি দুটো আমাদের স্যাটিসফাই করছে, যে কোনো একটা স্যাটিসফাই করলেই হবে, আর দুটো স্যাটিসফাইড করেছে। আর লিথিয়াম থেকে কার্বনের দিকে গেলে সাইজ আমাদের ছোট হয়, তাই সমযোজী প্রকৃতির সঠিক ক্রম পরপর বাড়ছে। পরের কোশ্চেন আমাদের বলা আছে SF4 PCl5 SF6 আর SO4 - কি দেখানো আছে আমাদের না, আমাদের এখানে বলা আছে যে sp3d2 সংকরায়ন হলো, অর্থাৎ কোন জায়গাটাতে sp3d2 সংকরায়ন আছে। দেখো আমরা ঠিক পাশে পাশে সংকরায়ন বের করে ফেলেছি, যেটা এটা বের করানো আছে সেটা হচ্ছে সংকরায়ন। তাহলে সালফারের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, 6 + 4টা ফ্লোরিন মনোযোজী লিগ্যান্ড, ডিভাইডেড বাই 2 করলে 5 মানে কি হয় আমাদের sp3d, এটাও 5, ফসফরাসের বাইরে 5টা ক্লোরিন সমান 5, আর SO4 কি হচ্ছে 6টা আছে সালফারের বাইরে আর দুটো মাইনাস সাইন আছে, তাই তার জন্য দুটো প্লাস। তাহলে কত হবে 6 × 2 = 8/2 = 4, এটা হচ্ছে sp3। আর SF6 এ 6 + 6/2 = 6, এটাই হচ্ছে sp3d2 সংকরায়ন। অর্থাৎ sp3d2 সংকরায়ন আমরা দেখতে পাই SF6 এ। SF6 এ আমরা কি দেখতে পাবো না sp3d2 সংকরায়ন আমরা দেখতে পাবো। পরের কোশ্চেন কি বলেছে না কার্বন টেট্রাক্লোরাইড BF3 কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া বলেছে কি এদের মধ্যে দ্বিমেরু ভ্রামক শূন্য নয়, অর্থাৎ কোথায় দ্বিমেরু ভ্রামক শূন্য হবে না সেটা আমাদের বলতে বলেছে। চলো আমরা দেখে নিই কোথায় দ্বিমেরু ভ্রামক শূন্য হয় না। না বলছে দ্বিমেরু ভ্রামক শূন্য হয় না কোথায়, সেটা আমরা একবার দেখব। খুব ভালো ব্যাপার না, যদি আমাদের তাই হয় দেখো কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের হাইব্রিডাইজেশন বের করেছি সংকরায়ন 4 হলে ট্রাইঅ্যাঙ্গুলার ট্রাইহোডে টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমাদের হয় চতুস্থলকীয়। দেখো কার্বন টেট্রাক্লোরাইডে আমরা চতুস্থলকীয় স্ট্রাকচার অঙ্কন করেছি, চতুস্থলকীয় স্ট্রাকচার হলে তার মিউ সমান 0 হয়। BF3 হাইব্রিডাইজেশন 3 হলে sp2 মানে ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয়, তাই মিউ = 0। পরেরটা কার্বন ডাইঅক্সাইড, সেখানে 2 হচ্ছে সংকরায়ন অর্থাৎ sp সংকরায়ন হলে লিনিয়ার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 হওয়ার কারণে এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেখানে মিউ = 0। অ্যামোনিয়া 3 5 × 3 = 8/2 সমান হচ্ছে 4 sp3। তাই এর মধ্যে বন্ড পেয়ার কত আছে না bp আছে 3 আর lp সমান 1, 3 আর 1 4, তাহলে একটা লোন পেয়ার আর 3টা বন্ড পেয়ার।
এই জায়গাটাতে দেখো একে অপরের প্রতি ক্যান্সেলেশন হয় না, এই জন্য এটা মিউ নট ইকুয়াল টু জিরো, ওর মিউ জিরো হয় না। আমরা আগেই পড়েছিলাম এই যে BF3-র এই যে বন্ড মোমেন্ট আর এই বন্ড মোমেন্ট অর্থাৎ ওভারঅল এই দিকে ওটা ক্রিয়া করে আর এটা করে এই দিকে, তাই ওটা ক্যান্সেলেশন করে জিরো হয়ে যায়। এইটার এই দিকে ক্রিয়া করে, এটার এই দিকে ক্রিয়া করে, ওভারঅল জিরো হয়ে যায়। কার্বন টেট্রাক্লোরাইডে তাই এই CCl বন্ডটা উপরের দিকে ক্রিয়া করছে আর বাকি তিনটা রেজাল্টেন্ট নিচের দিকে ক্রিয়া করছে, তাই এটা নিউট্রাল হয়ে জিরো হয়ে যায়। তাহলে আমরা যেগুলো সচরাচর মূল স্ট্রাকচার হয় অর্থাৎ যেগুলো সুষম চতুস্থলকীয় বা BF3 বা সুষম অক্টাহেড্রাল যদি আমরা দেখি, তাদের ক্ষেত্রে মিউ সর্বদাই জিরো হয়। লোন পেয়ার থাকলে তখন মিউ জিরো হয় না। তাই আমরা আজকে দেখলাম লোন পেয়ার থাকছে কিন্তু তার ডাইপোল মোমেন্ট আমরা জিরো করতে পারলাম না। পরেরটা দেখো, এখানে কিছু বিকর্ষণ আমরা দেখতে পাচ্ছি, লোন পেয়ার লোন পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার বন্ড পেয়ার। কিছু বিকর্ষণ দেওয়া আছে, বলেছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন জোড়, বিকর্ষণ ক্রম কেমন হবে, কোথায় কোথায় কিরকম ক্রম হতে পারে, সেটাই এরা আমাদেরকে জানতে চেয়েছে। তো আমরা দেখতে চাইবো যে কীরকম ক্রম আমাদের এখানে হবে, সেই ক্রম আমরা এখান থেকে দেখতে পাব। ভেসপার আমাদেরকে কি বলেছিল? ভেসপার আমাদেরকে বলেছিল যে যদি লোন পেয়ার মানে ভেসপারের তত্ত্ব অনুসারে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। অর্থাৎ ভেসপার আমাদের এটাই বলেছিল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তারপর লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের বিকর্ষণ হয়, তারপর বন্ড পেয়ার বিকর্ষণ। অর্থাৎ ভেসপার যেটা বলেছিল ওরা আমাদেরকে সেটাই দেখিয়েছে। পরের কোশ্চেন কি বলেছে, এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে অর্গানিক কম্পাউন্ড এবং সেখানে বলা আছে C2C3 কার্বনের সংকরায়ন কত হবে। দেখো আমরা কম্পাউন্ডটাকে লিখে ফেলেছি, দিয়ে তার প্রত্যেকটা কার্বনের সংকরায়ন অবস্থা লিখেছি। দেখো এই কার্বনটা sp3, মাঝেরটা sp2 কারণ ডাবল বন্ডটা কনসিডার করা হবে না, আর এখানে একটা সিগমা আছে আর এই একটা সিগমা, অর্থাৎ দুটো সিগমার জন্য sp, আর এখানে তিনটে সিগমা, এই একটা সিগমা এই একটা সিগমার এই হাইড্রোজেন একটা যুক্ত আছে তাই আর একটা সিগমা, এই জন্য sp2। দেখো আর এটা হচ্ছে ডাবল বন্ড নেই তাই sp3 হয়ে গেল। তো তার মধ্যে আবার কি বলেছে C2C3, C2 দেখো কত C2 sp2 C3 sp, তাহলে sp2 sp দেখো sp2 sp সংকরায়ন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি না sp2 sp সংকরায়ন আমরা দেখতে পেয়ে গেলাম। পরের কি কোশ্চেন বলেছি না, পরের কোশ্চেন বলেছে বর্ন হেবার চক্রের সাহায্যে নির্ণয় করা যায় না। বর্ন হেবার চক্রের সাহায্যে সচরাচর আমরা কি নির্ণয় করি না, বর্ন হেবার চক্রের সাহায্যে যেটা নির্ণয় করা হয় বলেছে ল্যাটিস শক্তি, ইলেকট্রন আসক্তি, এখানে দুটো ইলেকট্রন লেখা হয়ে গেছে, একটা ইলেকট্রন হবে, ইলেকট্রন আসক্তি, আয়নায়ন শক্তি, হাইড্রেশন শক্তি। অর্থাৎ বর্ন হেবার চক্রের সাহায্যে যেটা আমরা তার ক্যালকুলেশন করি সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি আমরা বর্ন হেবার চক্রের সাহায্যে ক্যালকুলেশন করতে পারি। সে ল্যাটিস শক্তি যদি তার আমরা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কীরকম হয় a minus a into e square z plus z minus n by r into 1 minus 1 by n। এটা কিন্তু বর্ন হেবার চক্রের সাহায্যে আমরা এই ফর্মুলার পাই না, বর্ন হেবার চক্র আলাদা একটা ফর্মুলা আছে সেখান থেকে আমরা বের করতে পারি, এই ফর্মুলার দিয়ে কিন্তু নয়। আর এটা বর্ন হেবার চক্রের ফর্মুলা নয়, এইটি আমাদেরকে মনে রাখতে হবে। পরেরটা কি বলেছে, বেরিয়াম অক্সাইড, স্ট্রনশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ল্যাটিস শক্তি সর্বাধিক।
ল্যাটিস শক্তি সর্বাধিক যদি আমাদের হয় তাহলে কোনটা হবে? ল্যাটিস শক্তি সর্বাধিক আমাদের কখন হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্রেশন দেওয়া আছে ল্যাটিস এনার্জি ইউ, তাহলে ইউর সঙ্গে আর ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি কম হয় ইউর মান বাড়ে, আর এর মান বেশি হলে ইউর মান কমে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে নয়, ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে, অর্থাৎ কি যদি আমরা গ্রুপের টপ টু বটম মুভ করি তাহলে আগে আমাদের কি হয়, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, অর্থাৎ গ্রুপের ওপর থেকে নিচের দিকে যদি আমরা মুভ করি তখনই দেখতে পাবো কি ম্যাগনেসিয়ামের সাইজ হচ্ছে ছোট। ম্যাগনেসিয়ামের সাইজ ছোট হলে ম্যাগনেসিয়াম অক্সাইডের আর ছোট হবে, তাহলে তার ক্ষেত্রে ইউ বড় হবে, ইনভার্সলি প্রপোর্শনাল করে দেওয়া আছে। পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি না, NaCl MgBr2 CaO Al2O3। আচ্ছা, ক্রম দেওয়া আছে, একটা সুন্দর করে ক্রম দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বলেছে ল্যাটিস শক্তির ক্রম কি হবে। এই জায়গাতে ল্যাটিস শক্তির যদি আমরা ক্রম বলতে চাই তাহলে ল্যাটিস শক্তির ক্রম আমাদের কীরকম হবে না, ল্যাটিস শক্তির ক্রম বের করানোর জন্য ফর্মুলা কিন্তু ওই একটি। কী রকম ফর্মুলা? এটি হচ্ছে ফর্মুলা। আর মধ্যিখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি কি, জেড প্লাস ইন্টু জেড মাইনাস। আমরা কি করব, জেড প্লাস ইন্টু জেড মাইনাসের মান বের করে নেব। জেড প্লাস জেড মাইনাসের মান যার বেশি হবে তারই ল্যাটিস শক্তির পরিমাণ বেশি হবে। দেখো আমরা এখানে মড অফ জেড প্লাস ইন্টু জেড মাইনাস করে বের করেছি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 2, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে 2 2, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 1, সোডিয়ামের ক্ষেত্রে 1 1। দেখো 6 4 2 1, জেড ইন্টু 2 করল, জেড ইন্টু জেড, তাহলে আগে হবে অ্যালুমিনা, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। তাই যদি আমাদের হয়, দেখো অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অর্থাৎ ডি এর অপশান আমাদের এখানে কারেক্ট অপশান আছে। পরের কোশ্চেন আমাদের কি বলেছে, বলেছে অনেকগুলো নাইট্রোজেনের অক্সাইড দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। বলেছে ONO বন্ধন কোণ সর্বাধিক, অর্থাৎ কোথায় ONO বন্ধন কোণ সর্বাধিক হবে সেটি আমাকে জানিয়ে দিতে হবে, যে কোন জায়গাতে ONO বন্ধন কোণ সর্বাধিক হবে। খুব ভালো ব্যাপার, তাহলে চল আমরা দেখে নিই যে কোন জায়গাতে ONO বন্ধন কোণ সর্বাধিক। আমরা প্রত্যেকটা জায়গাতে হাইব্রিডাইজেশন বের করে নিয়েছি। হাইব্রিডাইজেশন পাশে আমাদের করে দেওয়া আছে। NO3 মাইনাসের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় 3, NO2 মাইনাসের ক্ষেত্রে নাইট্রোজেনের 5 আর একটা মাইনাস, তাহলে 5 আর 1 6কে 2 দিয়ে ভাগ করলে 3। NO2 এর ক্ষেত্রে 5/2, আর NO2 প্লাসের ক্ষেত্রে 2। দেখো এইটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার, কে NO3 মাইনাস, NO2 মাইনাস কৌণিক আকৃতির একটা লোন পেয়ার আছে। আর NO2তে এটাও কৌণিক আকৃতির, এখানে একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি আর এখানে দুটো ইলেকট্রন আছে। আর NO2 প্লাস যদি হয় আমাদের লিনিয়ার স্ট্রাকচার। স্বভাবতই আমরা কি জানি,
যেটা লিনিয়ার স্ট্রাকচার হয় তাই তো অ্যাঙ্গেল বেশি হয়, কারণ এখানে অ্যাঙ্গেল 1:80, এখানে 120, এখানে 120 হবে না, লোন পেয়ার আছে, 120 কম হবে, এটা হচ্ছে লেস দেন 120, এটাও লেস দেন 120 হবে, লেস দেন 120, আর এটা কত হবে 180। তাহলে ও এন ও বন্ধন কোণ সর্বাধিক আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। বোঝা গেল নিশ্চয়ই। পরেরটাতে কি বলেছে, B2H6 C2H4 XeF2 PCl3 ইলেকট্রন ঘাটতি যুক্ত যৌগ, অর্থাৎ কোথায় ইলেকট্রন ঘাটতি বেশি হয় সেই রকম যদি জায়গা আমরা দেখতে পাই, কোন সিস্টেমে ইলেকট্রন ঘাটতি আছে, না ইলেকট্রন ঘাটতি আছে কি করে আমরা বুঝবো, বলছি যোজ্যতা কক্ষের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যদি 8টি ইলেকট্রন না থাকে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যদি 8টি ইলেকট্রন না থাকে, তখন আমরা কি বলি, যেটা একটা ইলেকট্রন ঘাটতি যুক্ত যৌগ। তাহলে তখন আমরা কি বলবো, যেটা একটা ইলেকট্রন ঘাটতি যুক্ত যৌগ। তাহলে আমরা কি বলছি না, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন থাকতে হবে। যদি কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তখন আমরা বলবো যে এটা একটা ইলেকট্রন ঘাটতি যুক্ত যৌগ। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা কেন্দ্রীয় পরমাণুগুলোকে একবার জাস্ট দেখে নেব এখান থেকে, কোনটা কোনটা আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, কিরকম কেন্দ্রীয় পরমাণু কি হচ্ছে, সবই আমরা দেখতে পেয়ে যাব এই জায়গাতে। দেখো আমরা সবাই জানি যে B2H6 কোথা থেকে এসছে, B2H6 এসেছে অ্যাকচুয়ালি BH3 থেকে। BH3 থেকে B2H6 এসছে। BH3 যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে, না বোরনের 3টা, হাইড্রোজেনের 3টা। বোরনের থাকে কটা, না 3টা, হাইড্রোজেনের 3টা। তো বোরনের যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে আমাদের কি হবে, বোরনের থাকে 3টা ইলেকট্রন আর হাইড্রোজেনের থাকে 3টা ইলেকট্রন। ফলে আমরা কি দেখতে পাচ্ছি, না বোরনের বাইরে থাকছে 3টা ইলেকট্রন আর হাইড্রোজেনের বাইরে থাকছে 3টা ইলেকট্রন। টোটাল কটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, টোটাল আমরা দেখতে পাচ্ছি 6খানা ইলেকট্রন। 3 + 3 = 6। তাহলে B2H6 এ কটা ইলেকট্রন থাকছে, 12টা ইলেকট্রন থাকছে। এইখানে দেখো কার্বনের বাইরে আছে 2টো কার্বন, 4টা, 4+ আর এইখানে 4। অর্থাৎ এইখানে যে C2H4, যেটা যদি আমরা স্ট্রাকচার ড্র করি, C2H4 এর স্ট্রাকচার কীরকম হয়, C⋯C, এরকম 2টো হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনে অষ্টক পূর্তি আছে। XeF4 এ তো আছেই, কারণ জেনোনেরই তো বাইরে 8টা ইলেকট্রন আছে প্লাস 2টো, আর PCl3তে ফসফরাসের 5টা আর ক্লোরিন 3টা, 8টা ইলেকট্রন আছে। অর্থাৎ কি, কেন্দ্র পরমাণুর যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন কোথায় নেই,
BH3 অর্থাৎ B2H6Na। পরেরটা আমাদের কি বলেছে দেখো, NaCl অপেক্ষা লিথিয়াম ক্লোরাইড জৈব দ্রাবকে বেশি দ্রাব্য। NaCl অপেক্ষা লিথিয়াম ক্লোরাইড জৈব দ্রাবকে বেশি দ্রাব্য কেন? বলেছি NaCl এর ল্যাটিস শক্তি লিথিয়াম ক্লোরাইড অপেক্ষা কম, লিথিয়াম প্লাসের হাইড্রেশন শক্তির মান বেশি, লিথিয়াম ক্লোরাইড NaCl অপেক্ষা বেশি সমযোজী, লিথিয়াম প্লাসের হাইড্রেশন শক্তি কম। বলছে দুটো যৌগ, একটা হচ্ছে NaCl আর একটা লিথিয়াম ক্লোরাইড, দুজনের অ্যানায়ন পার্টি সেম আছে। তাহলে আমরা একটা Na+ আর একটা হচ্ছে লিথিয়াম প্লাস, তাহলে লিথিয়ামের নিচে হচ্ছে সোডিয়াম, স্মল সাইজ ক্যাটায়ন লিথিয়াম। তো লিথিয়াম যদি স্মল সাইজ ক্যাটায়ন হয়, অ্যাকর্ডিং টু ফ্যাশন লিথিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ আর NaCl তড়িৎযোজী যৌগ। আবার আমরা কি জানি না, সমযোজী যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ কি লিথিয়াম ক্লোরাইড NaCl অপেক্ষা বেশি সমযোজী। সমযোজী যৌগ না হলে জৈব দ্রাবকে দ্রবীভূত হওয়া যাবে না। বলছে NaCl আয়নীয় যৌগ, যেহেতু NaCl আয়নীয় যৌগ তাই ইহা ETOH ইথানলে অদ্রাব্য হয়। এ হচ্ছে ইথানলে দ্রাব্য নয় NaCl। যার প্রবলেম হবে কোনো জায়গায় বোঝা না গেলে, পড়তে পড়তে কোথাও খটকা মনে হলে, যে কোনো প্রবলেম যদি মনে হয়, কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমরা সব সময় অনলাইনে আছি। যেখানেই প্রবলেম হবে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করব, মানে হোয়াটসঅ্যাপ করব, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করলেই আমাদের হবে। হোয়াটসঅ্যাপ করলে আমরা রেসপন্স করব। ভালো করে পড়ুন, একদম বেস্ট অফ লাক, গুড নাইট।